বিয়ে বাড়ি অনুষ্ঠানে ৬০ বছরের এক বুইড়াকে নিয়ে কিছু মেয়ে হই উল্লাস শুরু করে দেয়। রাত যখন গভীর হয় তখন আস্তে আস্তে সবাই যার যার ঘরে গিয়ে শুয়ে পড়ে। পুরো বাড়ি নীরব হয়ে যায়। তারপর ৬০ বছরের বুইড়া গভীর রাতে সুযোগ পেয়ে ২১ বছরের মেয়ের সাথে যা হলো তা জানলে বন্ধুরা আপনাদের মাথা ঠিক থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হতে যাচ্ছে সেরা একটি ভিডিও। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। চলেন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। কিছুদিন আগে আমার বিয়ে হয়েছে। ভেবেছিলাম বিয়ের পর ঘুরতে যাব, কিন্তু যা অবস্থা তাতে প্রায় ৪-৫ মাস হলো কোথাও বের হতে পারলাম না। বাড়িতেই থাকতে হলো। ঘরের ভিতর থাকতে থাকতে কেমন একটা বিরক্তিকর ভাব এসে গেল, মন বলছে কোথাও ঘুরে আসি, আর থাকা যাচ্ছে না এইভাবে। আমার বর অজয়কে বললাম চলো কোথাও ঘুরে আসি। বর বলল এই অবস্থায় কোথায় ঘুরতে যাবে, সত্যি তো কোথায় বা ঘুরতে যাব। এইভাবে প্রায় আরও ২ সপ্তাহ চলে গেল। ঘরে বসে বসে এই একলা ঘর আমার কাছে বিষাক্ত হয়ে গিয়েছে। হঠাৎ একদিন আমার শাশুড়ি মা আমার কাছে এসে বললেন, বৌমা, আমার এক দূর সম্পর্কের বোনের মেয়ের বিয়েতে সপরিবার নিমন্ত্রণ পেলাম, সবাই মিলে সেখানে যাব। আমি তো শুনেই খুশিতে লাফিয়ে উঠে জিজ্ঞাসা করে বসলাম, কবে বিয়ে মা? আমার এই আনন্দ দেখে মা হাসতে হাসতে বলল, আস্তে বৌমা, এখনো ১ সপ্তাহ বাকি আছে। এখনই এত আনন্দ? বুঝতে পারছি ঘুরতে না পারলে তুমি পাগল হয়ে যাবে। আমিও ক্যালেন্ডারে দাগ দিতে থাকলাম, একদিন যায় আর ভাবি, আর ৫ দিন, আর ৪ দিন, কবে ১ সপ্তাহ শেষ হবে ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। দেখতে দেখতেই চলে এলো সেই দিন। আমি সকাল সকাল কাজ গুছিয়ে সেজে গুজে তৈরি হলাম। বিকেলে যখন বের হব শুধু শাড়ি আর হালকা লিপস্টিক পরলেই হয়ে যাবে। বিকেল হয়ে গেল, আমার বর শ্বশুর শাশুড়ি সবাই তৈরি হয়ে বেরিয়ে গেলাম। একটা ২০ বছরের মেয়ে একটু আনন্দ না করলে হয়? কলেজের ২য় বর্ষে পড়তে পড়তে আমার বিয়ে হয়ে যায়। সেইভাবে কলেজ জীবন উপভোগ করার আগেই বিয়ে। শহরে ভালো চাকরি করা ছেলে পেয়েই আমাকে বিয়ে দিয়ে দেই। যাই হোক, আমি আমার সংসার নিয়ে দিব্যি খুশি। শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতোই যত্ন করেন। এক কথায় আমি সুখী বউ, সুখী মেয়ে। অনেকদিন পর বাইরে বের হয়ে যেন মনে হচ্ছে আমি যেন মুক্ত পাখি, মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সেই গ্রামে, যে গ্রামে আমাদের বিয়ের নিমন্ত্রণ। রাতে বিয়ে বাড়ি থেকে গাড়ি করে আসতে প্রায় ২ ঘন্টা সময় লেগে গেল। তারপর বিয়ে বাড়িতে আনন্দ করলাম ঠিকই, কিন্তু শ্বশুর শাশুড়ি থাকায় খুব বেশি করলাম না। যতই হোক, আমি এখন ঘরের বউ। বিয়ের পর্ব শেষ হতে না হতেই প্রায় ৯টা বেজে গেল রাত। রাতেই আবার বাড়ি ফিরতে হবে। বরের কাল আবার অফিসের জন্য সকাল সকাল উঠতে হবে। বেরিয়ে রাস্তায় এসে শাশুড়ি মা মাসিকে বলল, স্বামীরা, তাহলে আসি আজ, কাল ছেলের অফিস আছে গু। কিন্তু মাসি কিছুতেই যেতে দিতে চাই না। মাসির বাড়িতে মা অনেকদিন পর এসেছে, তাই মাসি চাইছে যাতে আমরা আজ রাতটুকু থেকে যায়। অনেক জোর করার পরও যখন মা থাকতে চাইল না, তখন মাসি বলল, তাহলে তিন্নি থাক আজ রাতটুকু। মা আমার দিকে তাকিয়ে বলল, কি তিন্নি থাকবি? আমিও মাথা নাড়িয়ে বললাম না। মাসি বলল, থাক তিন্নি, তুই তো কোনোদিন আসিসনি। তারপর আমাকে কাছে টেনে বলল, বরের মায়া ছাড়তে পারছিস না? আজ না হয় বরেরটা ভিতরে নাই বা নিলি, বলেই মুচকি হাসি দিল। মা তখন বলল, তাহলে তুমি আজ রাতটা মাসির কাছে থাকো, কাল বিকালে যেও। আমিও রাজি হয়ে গেলাম থাকার জন্য। কারণ ওই মেয়েগুলোকে দেখে আমারও ইচ্ছা হলো আনন্দ করতে। মা চলে গেলে মাসি বলল, তাহলে যা মেয়েদের সাথে গিয়ে একটু আড্ডা মার, আজ তো তোদের আবার বাসর জাগার পালা। মাসিকে বললাম, কি না গো মাসি, ক্লান্ত লাগছে, ঘুমালে ভালো হয় গি। আরে ঘন্টা ২ একটু আনন্দ কর, তারপর না হয় ঘুমাস্ক। আমি মাসিকে বললাম, মাসি তুমিও চলো আমাদের সাথে বাসর জাগবে। মাসি বলে, না রে, আমাদের আর বয়স নেই, তোরা আনন্দ কর, এখন তো তোদের বয়স কি। এই বলে মাসি বলল, উপরের কোণার ঘর তোর জন্য, ওখানে ঘুমাস আজ। ঠিক আছে মাসি বলে আমি মাসিকে বিদায় জানালাম। মা বাড়ি চলে যাওয়ায় আমি দেখলাম এইবার একটু মন খুলে আনন্দ করতে পারব। দেখলাম প্যান্ডেলের ভিতর কয়জন আছে, গল্প হইচই করছে, আমি আস্তে আস্তে সেখানে গেলাম। বর বউ দুজনেই বাসর ঘরের ভিতর ঢুকে গেল। গিয়ে দেখি প্যান্ডেলের ভিতর মেয়েগুলো আড্ডা ইয়ার্কি করছে, সেখানে মেয়েগুলো ৬০ বছরের এক বুড়োকে ঘিরে আনন্দ করছে। মেয়েগুলো দাদুকে উল্টা পাল্টা জিজ্ঞাসা করছে। একটা মেয়ে তো বলেই উঠল, দাদু, বর বুয়ের বাসর দেখে দাদুর বাসর করতে ইচ্ছা করছে না, দাদু কম শয়তান না। বলল, কি বাসর করব তা বউ কই? অন্য একটা মেয়ে বলে উঠল, কেন দিদিমা আর আদর দেয় না? বলেই সবাই খিল খিল করে হেসে উঠল।
এখন তোমাদের দিদিমার সাথে বাসর করলে দিদিমা হাঁফিয়ে উঠবে। এখন সেই জোর নেই দিদিমার গু। সবাই পিছনে লাগছে দেখে আমিও ভাবলাম আমিও একটু পিছনে লাগি। তা দাদু, তোমার কেমন বউ লাগবে বাসর করার জন্য? দাদু হেসে বলল, আমি তো এখনো জোয়ান আছি, তোমার মতন একটা বউ হলেই হবে। অন্য একটা মেয়ে বলে উঠল, বউ তোমার কাছে থাকলে দুদিন পর পালাবে। দাদু বলে উঠল, তাহলে এনেই দেখো দাদু কতটা জোয়ান। আমিও হাসতে হাসতে বলে উঠলাম, তাহলে দাদুর জন্য বউ খুঁজতে হবে গু। দাদু আমার দিকে তাকিয়ে বলে উঠল, ঠিক আছে, তাহলে তোমার দায়িত্ব থাকলো আমার জন্য বউ খুঁজে আনার। অন্য একটা মেয়ে বলে উঠল, বুড়োর শখ কত বউ চাই। এই বলে সবাই হো হো করে হেসে উঠলাম। দাদুর মিষ্টির কথায় মেয়েগুলো জোরে জোরে হাসছে, সাথে বিয়ে বাড়ির বর যাত্রীরাও দাদুর কথাতে আনন্দ পাচ্ছে। দাদু কিছু নোংরা কথা বলছে, মেয়েরা তাতেই হেসে হেসে পাগল হওয়ার মতো। এক কথায় দাদু পুরো বিয়ে বাড়িকে জমিয়ে দিয়েছে। এইভাবে প্রায় অনেকক্ষণ ইয়ার্কি আড্ডা চলল। গ্রাম তো তাই চারিদিকে অন্ধকার নিস্তব্ধ। প্রায় 12টা বাজে। সবাই নিস্তেজ হয়ে গেল, আসর শান্ত হয়ে গিয়েছে, দাদুও চলে গিয়েছে। আমিও কিছু সময় ইয়ার্কি করে দেখলাম আসরে এখন মজা নেই। কিছুক্ষণ পর আমি দোতলার কোণার ঘরে গিয়ে দেখলাম মাসি আমার জন্য ঘরটিকে গুছিয়ে রেখেছে। আমি ঘরে গিয়ে খাটে চিত হয়ে শুয়ে পড়লাম। বরকে ফোন করলাম। বর বলল সে এইমাত্র পৌঁছাল। জিজ্ঞাসা করল, খুব ভয় লাগছে না তো একা একা? ভয় করলে মাসির কাছে যেতে। আমি বললাম সমস্যা নেই, শুয়ে পড়েছি, আর সমস্যা হবে না। তারপর দেখলাম নতুন শাড়িটা পরে ঘুমানো যাবে না এবং একটু ফ্রেশ হয়ে আসি। এরপর দরজা খুলে উপরের বারান্দা দিয়ে বাথরুমে গেলাম। বাথরুম থেকে ফ্রেশ হয়ে ঘরে যাব, দেখলাম অন্য দিকের কোণার ঘরে হালকা আলো জ্বলছে। ভাবলাম কে আছে একটু দেখে আসি তো। দাদু তো উপরে দিকে এলো। টিপটিপ পায়ে গিয়ে উকি মেরে দেখি সেই দাদু হালকা আলো জ্বলিয়ে খাটে শুয়ে শুয়ে গুন গুন করে গান করছে। এই দেখে আমার মাথায় একটা দুষ্টুমি বুদ্ধি এলো। ভাবলাম দাদুর সাথে একটু দুষ্টুমি করি ঘুমানোর আগে। আস্তে আস্তে ঘরে ঢুকে দাদুর ঘরের আলো বন্ধ করতেই দাদু বলে উঠল, কে ওখানে? আমি বললাম, চোর নয় গো, তোমার জন্য বউ নিয়ে এসেছি বাসর করবে বলে। দাদু বললেন, তা আলো বন্ধ করলে কেন? বউয়ের লজ্জা লাগছে তাই আলো বন্ধ করে দিলাম। আচ্ছা তাহলে বউকে খাটের পাশে এসে বসতে বলো। আমি মুচকি হেসে আস্তে আস্তে গুটি গুটি পায়ে অন্ধকারে খাটের একপাশে গিয়ে বসলাম। দেখতে না দেখতেই অন্ধকারে দাদু আমাকে খাটের উপর জড়িয়ে ধরল। আমি ভাবতেও পারিনি এই বুড়ো এত চালাক। দাদু কি করছো? আমি ঠাট্টা করছিলাম। ছাড়ো, আমাকে যেতে দাও। বলতে না বলতেই দাদু আমাকে খাটে শুইয়ে দিল। আমি দেখলাম এ তো ঝামেলা হয়ে গেল। বলতে না বলতেই আমার জিনিসগুলো টিপতে শুরু করল। বুড়োর হাতের চাপে আমার জিনিসগুলো আলু ভর্তা হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি দাদুকে আটকে বললাম, দাদু ছাড়ো, কেউ দেখে ফেলবে গু। না, আজ তোমাকে ছাড়ছি না। নিজে যখন ধরা দিয়েছ তাহলে আজ আমাদের বাসর হবে। আমি মনে মনে চিন্তা করলাম আজ আমার অবস্থা খারাপ হতে চলেছে। দাদু, আমি তোমার সাথে মজা করছিলাম, ছাড়ো, আমাকে যেতে দাও, আমার বাসর করার লোক আছে। এত বলার সত্ত্বেও দাদু কিছুতেই ছাড়ছে না। আমি হাসতে হাসতে বললাম, দাদু ছেড়ে দাও গো, ভয় লাগছে, কেউ দেখে ফেলতে পারে। এখনো অনেকে জেগে আছে। কিন্তু সালার বুড়ো কিছুতেই ছাড়ছে না। কচিবু বাসর করার জন্য যখন এসেছে তখন বারবার ছেড়ে দিতে বলছ কেন? না দাদু, অনেক হয়েছে, এবার ছাড়ো। দরজা খোলা, কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার ভীষণ ভয় করছে। এমনিতেই নতুন আত্মীয়, তার মধ্যে এমন ঘটনা। কেউ দেখে ফেললে মানসম্মান কিছুই থাকবে না। আমার বরের কানে যদি যায় আমি একটা বুড়োর সাথে এইসব করেছি, আমাকে বাড়ি থেকে বের করে দেবে। দূর পাগলি, কেউ আসবে না এখানে। আর দাদু তখনই উঠে দরজা লক দিয়ে এলো আর আলোটা জ্বলিয়ে দিয়ে আসলো। সাথে সাথেই পুরো ঘরটা আলোময় হয়ে উঠল। আমি ভেবেছিলাম যেই দাদু আমাকে ছেড়ে উঠবে আমি পালাবো, কিন্তু সেই সুযোগ হলো না। দাদু দরজা দিয়ে এসেই আমার হাত ধরে ফেলল। কি ব্যাপার, কোথায় পালাচ্ছু? দাদু, থাক না, ছেড়ে দাও না। নিজে যখন ধরা দিয়েছ তখন তোমাকে সহজে ছাড়ছি না। বলেই দাদু উল্টা পাল্টা কাজ করতে লাগল। আমি বুঝতে পারছি যেটা করছি সেটা ঠিক না। তবুও মন না চাইলেও মন যেন সাড়া দিয়েই চলেছে। এর মধ্যে দাদু আমাকে জোর করছে কাজ করার জন্য। কিন্তু আমি বারবার বাধা দিচ্ছি, দাদু থাক না। কাজ করার জন্য না দিলে বাসর কেমনে হবে বউগ? আমি হার স্বীকার করে বললাম, আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি দিচ্ছি। আপনি চোখ বন্ধ করে উল্টো দিকে মুখ করেন। মনে মনে ভাবতে লাগলাম, আমি কি করছি? আমি আমার বরের সাথে বিশ্বাসঘাতকতা করছি। কিন্তু উপায়ও নেই, আমি বিশ্বাস করতে পারছি না আমি আসলে একটা বুড়োর সাথে এমন করছি। এমন অবস্থায় আমার ভীষণ লজ্জা লাগছে।
আমার মুখ লজ্জায় লাল হয়ে যাচ্ছে। কিন্তু বুড়ো লোকটার অভিজ্ঞতার কাছে আমি আবার হেরে গেলাম। এমন রোমান্টিক মানুষ আমি আগে দেখিনি জীবনে। দাদু, তুমি সত্যি সত্যি মজা দিতে পারো কি বলে মুচকি হাসি দিলাম। পাখা চলছে তাও দুজনে ঘেমে লটপট হয়ে গেলাম। আয়নায় দেখে মনে হয়েছে কে যেন আমাকে ধরে মেরেছে। দাদু আর আমি কোনো মতে ওই অবস্থায় খাটের উপর শুয়ে পড়লাম, দুজনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললাম, দাদুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে জিজ্ঞাসা করলাম, দাদু এবার আমি আসি। এরপর টুকটাক গল্প করে দাদুকে বললাম, দাদু এবার আসো ঘরে যায়। আমি মুচকি হাসি দিয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে আমার ঘুম থেকে উঠতে প্রায় 10টা বেজে গেল। খাওয়া দাওয়া স্নান করে আমি দুপুরে আবার এক ঘুম দিয়ে দিলাম। বিকেলে বাড়ি যাওয়ার পালা। মাসিমা আমাকে পৌঁছে দেওয়ার জন্য একজনকে ঠিক করে দিল, যার গাড়ি করে যাব সেই গাড়িটা আসলে সেই দাদুর। দাদুকে মাসিমা বলল, ওই দিকেই যখন যাবেন তাহলে স্বামীরাকে একটু বাসায় রেখে যাবেন। আমি দাদুকে দেখে না চেনার ভান করলাম। মাসিমা বলল, শান্তা দাদু খুব ভালো মানের মানুষ, খুব রসিক। দাদু আসলে আমার বাবার বন্ধু। বাবা মারা যাওয়ার পর আমাদের অনেক সাহায্য করেছেন। বলতে বলতে আমরা প্রায় 3টের পর বের হলাম। গাড়িতে দাদুর সাথে আসতে আসতে বললাম, দাদু তুমি কত ভালো তাই না, কাল রাতে আমার ঘুম উড়িয়ে দিয়েছা, ঘুমাতেই দিল না। কিছুদূর গিয়ে আবার একটা নির্জন জায়গায় একটু জঙ্গল দেখে গাড়ি রেখে দাদু আমি শেষবারের মতো বিদায়ী আরও কিছু অদ্ভুত কাজ করলাম। তারপর দুজনে আমার বাসায় পৌঁছালাম। গাড়ি থেকে আমি নেমে দেখি মা দাঁড়িয়ে। দাদুকে ডেকে চা বিস্কিট খাওয়ালেন, দাদুর সাথে অনেক গল্প করলেন। আমার ব্যাপারে দাদুকে বলল, আমার বৌমা খুব ভালো। কথা শোনে আজকাল মেয়েদের মতন না। একটু দুষ্ট, সেটা ঠিক, হয়তো বাকি সব দিক থেকে ভালো। দাদুও তালে তাল দিয়ে বলল, হা আপনার ছেলে খুব ভাগ্যবান এমন বউ পেয়ে। দেখলাম অনেক শান্ত মেয়ে, কথা শোনে। আমি দরজার ফাঁক দিয়ে দাদুকে দেখে মুখ ভাঙিয়ে চলে গেলাম। তখনও ভাবিনি দাদুর সাথে আর দেখা হবে না। তারপর দাদু নিজের বাড়ি চলে গেলেন। এরপর প্রায় 3 বছর দাদুর সাথে কোনো যোগাযোগ নেই। আমার বাচ্চা হয়েছে প্রায় 2 বছর হলো। দাদুর কথা ভুলে গিয়েছিলাম, প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে জীবন। হঠাৎ একদিন একটা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেখে বুকটা আনচান করে উঠল। এটা তো সেই দাদু। অ্যাকসেপ্ট করার মিনিট 10 পর একটা লেখা আসলো, তাতে লেখা, বাচ্চাটা দেখতে খুব সুন্দর হয়েছে, অনেকটা বয়স্ক এক দাদুর যৌবন কালের মতোই দেখতে। লেখাটা পরে আমি একটু মুচকি হাসি দিলাম। লিখলাম, দেশে কবে আসবেন? উত্তর এলো, খুব শীঘ্রই। দাদু বুঝলু সেদিনের ওষুধটা আমি খাইনি। আর বাচ্চাটা দাদুর বাচ্চা। মনে মনে মুচকি হাসি দিয়ে ফিসফিস করে বললাম, বাবু তোকে খুব শীঘ্রই তোর আসল বাবার সাথে দেখা করব। ভিডিওটি আমাদের শিখায় যে 21 বছরের মেয়ে 60 বছরের বুড়োর সাথে দুস্তুমি করতে গিয়ে শেষ পর্যন্ত নিজেকে শিকার হতে হলো। এমন দুস্তামি না করলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। তাই আমাদের সচেতন হওয়া উচিত, এমন দুস্তামি যাকে আমরা কেউ না করি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে সবার এমন মজার ভিডিও সবার আগে দেখতে পান। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।